দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান যুক্তিযুক্ত। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে থাকবো আমি মামুন। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেন ল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া এবং এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 99.2। দর্শক শ্রোতা, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সবচাইতে বেশি। এক গবেষণায় দেখা গেছে দেশে 18 বছরের নিচে বাল্যবিবাহের হার 51.40 আর 15 বছরের নিচে এই হার 15.50। বাল্যবিবাহ বন্ধে সরকারের জোরালো পদক্ষেপের কারণে বাল্যবিবাহের সংখ্যা হয়তো কিছুটা কম হলেও বিভিন্ন পথ পন্থা গোপনীয়তা অবলম্বন করে সমাজের অগোচর চলছে বাল্যবিবাহের মতো কত ঘৃণিত জঘন্য কর্মকাণ্ড। তেমনি সাতক্ষীরার সর্বদক্ষিণে শ্যামনগর উপজেলায় সুন্দরবন উপকূলে এখনও টিকে আছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়। প্রায় 200 বছর ধরে এই এলাকায় তাদের বসবাস। তাদের আছে নিজস্ব ধর্ম, ভাষা, উৎসব, সংস্কৃতি। জানা যায় 200 বছর আগে এ অঞ্চলের জঙ্গল কেটে বসতি গড়ার জন্য মুন্ডাদের পূর্বপুরুষেরা ভারতের রাঁচি থেকে তখন এদেশে আসে। উপকূলীয় অঞ্চল তথা প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত তারা লড়াই করে সংগ্রাম করেই টিকে আছে। আমাদের সমাজের চারপাশে অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে এই মুন্ডা আদিবাসী অন্যতম। আজ আমরা সরাসরি সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহের হার যে অনেকাংশে বেড়ে গেছে এবং বাল্যবিবাহের ফলে তারা কী ধরনের সমস্যা পড়ছে এবং এই সমস্যা সমাধানের উপায় সম্পর্কে আমরা আমাদের আমন্ত্রিত অতিথি মহোদয়ের কাছ থেকে জানব। তবে তার আগে আমরা প্রথমেই মুন্ডা আদিবাসীদের বাল্যবিবাহ ব্যবস্থা নিয়ে শুনব, তাদের মধ্যে নিজেদেরই কিছু ভাবনা এবং চিন্তা। আমি অর্চনা মুন্ডা, গ্রাম কালিঞ্চি। আমি আমাদের সমাজের বাল্যবিবাহ সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের মুন্ডা সমাজে আসলে বাল্যবিবাহটা অনেক বেশি, আর তার কারণ হচ্ছে যে আর্থিক সমস্যা তো আছে, আর আরেকটা সমস্যা হচ্ছে যে বাবা মারা যে বলে যে মানে ভালো পাত্র পেলে বাবা মা বলে যে ভালো পাত্র পেয়েছে আর বেশি দেরি করা যাবে না, মেয়ের বয়স আবার অনেক হয়ে গেলে আবার সমস্যা আছে, সেই জন্য বাবা মায়েরা তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। আমার নাম সুপ্রিয়া বিশ্বাস, আমি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রাম থেকে এসেছি। আমি আদিবাসী সম্প্রদায়ের একজন নারী। এই আদিবাসী সম্প্রদায়ের একজন নারী হিসেবে আমি যেটা দেখেছি এবং এখনও দেখছি, ভবিষ্যতেও আর কত দেখতে হবে জানি না, যে বাল্যবিবাহর মতো একটা কুপ্রথা এখনও আমাদের এই সম্প্রদায়ের ভিতরে চলমান আছে। এর ফলে আমাদের সম্প্রদায়ের কিশোর কিশোরীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা অল্প বয়সে মা হচ্ছে, এর ফলে তারা অপুষ্টিহীনতায় ভুগছে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত ঘটছে। এর ফলে হয়তো সেই পুরুষ প্রধানকে আবার দ্বিতীয়বার বিবাহ করতে হচ্ছে, এর ফলে আমাদের বহু বিবাহ হচ্ছে। আমাদের ভিতরে অনেক এনজিও বলেন, গভর্নমেন্ট বলেন, অনেক অ্যাডভোকেসি প্রোগ্রাম করে বাল্য বিষয়ে। আসলে আমরা যারা মুন্ডা কমিউনিটি আছে তারা এই বাল্যবিবাহের কুফল বিষয়টাকে আমরা সেইভাবে গুরুত্ব দেই না। এটা হলো কি নিজেদের সমস্যা, তারপরেও আবার সামাজিকভাবেও বিভিন্ন ফেস করতে হয়। যখন একটা মেয়ে যখন সমাজে ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠে তখন তাদেরকে এমনভাবে মানুষ করানো হয় বা এমনভাবে তাদেরকে লালন পালন করানো হয় যে প্রাইমারি ক্রস করলে বা ওই সময়টা ক্রস করলে তাদের বিবাহ হিসেবে চাপ প্রয়োগ করা হয়। বা আবার তাদেরকে যদি বেশি পড়াশোনা করার জন্য বাইরে পরিবেশে যদি পাঠানো হয়, যখন সমাজের লোকেরা এদেরকে খারাপ চোখে দেখে, খারাপ ধারণা বিয়ে করে, সেই জায়গা থেকে তাদের পরিবারগুলো সেই মেয়েদেরকে নিয়ে রিস্ক নিতে চায় না। সেজন্য তাদেরকে ওই বয়সেটাই বিয়ে হয়ে যায় বা সেই সময় সুপাত্র হলে তাদেরকে ওই বয়স 18-র আগেই বিয়ে দিয়ে দেয়।
এই হচ্ছে মেন হচ্ছে সমস্যা। আর্থিক তো সমস্যা আছে, কিন্তু মেন সমস্যা বেশিরভাগ দেখি এটা হলো সামাজিক। এই বিষয়টা যদি সামাজিকভাবে সাপোর্ট না দেওয়া হয় তাদেরকে, তারা কোনো দিন এই জায়গা থেকে উঠে আসতে পারবে না। অনেক ধন্যবাদ জানাচ্ছি মুন্ডা আদিবাসী ইউথ লিডারদের মধ্য থেকে আসলে বিশেষ করে বাল্যবিবাহ নিয়ে আপনারা যে আপনাদের গোত্রের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন, তুলে ধরেছেন। সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটু বলতে চাচ্ছি যে আমাদের আজকের এই ডায়ালগ সেশনে কিন্তু আমাদের সাথে উপস্থিত আছেন সাবরিন সুলতানা, সিনিয়র কনসালটেন্ট, মোহাম্মদ আব্দুল সালাম, ইউপি সদস্য, গোপাল চন্দ্র মুন্ডা, মুন্ডা আদিবাসী গোষ্ঠীর দলনেতা, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর 15 জন ইউথ লিডার, যারা আমাদের এই প্রকল্পের সাথে সম্পৃক্ত। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে ম্যাডাম, আমি সরাসরি ডায়ালগ সেশনে আমি যাব এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যারা ইউথ লিডার আছে তারা বাল্যবিবাহ নিয়ে আসলে তাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে আসলে তারা আপনার কাছে প্রশ্ন উত্তর পর্বে যে সংলাপ বা ডায়ালগ যে সেশনটা সেটা হবে, তারা অবশ্যই আপনার কাছে প্রশ্ন করবে এবং আজকের এই অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন আপনাদের কাছে তারা প্রশ্ন করবে এবং আপনারা সমাধানের জায়গা থেকে আসলে আপনারা মতামত বা অভিমত আপনারা ব্যক্ত করবেন। তো প্রথমেই মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর ইউথ লিডারদের থেকে আসলে প্রথমেই 1 নম্বর যে প্রশ্নটি আছে আমরা রেখেছি, 1 নম্বর প্রশ্নটি যার কাছে আছে তাকে আমি প্রশ্ন রাখার জন্য সম্মানিত অতিথি মহোদয়ের কাছে প্রশ্ন রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম সুপ্রিয়া বিশ্বাস। আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়ের কাছে জানতে চাই যে মুন্ডা আদিবাসীদের মধ্যে যে বাল্যবিবাহের হার বেশি থাকার কারণ কি? আপনার প্রশ্ন ছিল যে মুন্ডা আদিবাসীদের মধ্যে বাল্যবিবাহ বেশি হওয়ার কারণ কি। আচ্ছা, এখন একটু আগে যে আলোচনাটা হলো আমি সেখানে সবার কথা শুনে আমার কাছে যেটা মনে হলো, সমস্যা কি সেটাও আপনারা জানেন, সমাধান কি সেটাও আপনারা জানেন, ঠিক আছে? কারণ আপনারা ওই সোসাইটি থেকে বিলং করেন, ওই সোসাইটিতে আপনারা থাকেন, আপনাদের ওঠা বসা ওখানে, আপনারা প্রত্যেকটা সমস্যা যতটা ক্লোজলি কাছ থেকে দেখেন আমরা কিন্তু দেখি না, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছ থেকে সাপোর্ট লাগে, প্রথমত হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ করতে এক ধরনের সাপোর্ট লাগতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে যে বাল্যবিবাহ প্রতিকার করতে এক ধরনের সাপোর্ট লাগতে পারে, আর তৃতীয়ত আপনার লাগতে পারে সাজেশন, যে ম্যাডাম এরকম সমস্যা হচ্ছে আমরা কি করতে পারি। সাজেশনের ক্ষেত্রে এটা শুধুমাত্র মুন্ডা ফ্যামিলির জন্য না, শুধু মুন্ডা পরিবারের জন্য না, এটা ওভারঅল বাংলাদেশে। এবং কিছুদিন আগে ঢাকা থেকেও আমরা একটা জরিপ পেয়েছি যে ঢাকা শহরের মধ্যেই বাল্যবিবাহের হার আরও বেশি, ঠিক আছে? তো এটা আমরা যেহেতু আজকে এথনিক গ্রুপ নিয়ে কথা হচ্ছে, আমি আসলে এই গ্রুপটা বলতে পছন্দ করি না, কারণ আমরা সবাই বাংলাদেশি বলে আমি মনে করি। সবার ক্ষেত্রে আমরা যদি এটা চিন্তা করি, আসলে এই সমস্যাটা আসছে ফ্যামিলি থেকে, তাই না, পরিবার থেকে। আর আমরা মহিলা বিষয়ক অফিস থেকে যদি বলি, আমি পার্সোনাল কথা বলবো না, অফিসের কথা যদি বলি, আমরা আসলে কেসগুলো পাই এমন একটা সময় যখন হয়ে গেছে ঘটনা ঘটে গেছে, তারপরে যে যখন আমরা পাই তখন আমরা বেশি জোর হলে পানিশমেন্টের ব্যবস্থা করতে পারি, তাই না, যে সরকারি একটা পানিশমেন্ট আছে, জরিমানা আছে, জেল আছে, এরকম কিছু করতে পারি। ঘটনা ঘটার আগে যদি যে ভিকটিম সে যদি আমাদেরকে একটা হটলাইন নাম্বার আছে, আপনারা সবাই জানেন 109, এই নাম্বারে যদি সে কল করে তার কিন্তু টোল ফ্রি কল হবে, তাই না, কোনো টাকা কাটবে না, ব্যালেন্স কাটবে না। সে আমাদেরকে ফোন করে যদি জানায় একবার যে আমি চাই না এই বিয়ে করতে, আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কাছে একটা শক্ত স্টেটমেন্ট, আমরা এটার উপরে স্টেপ নিতে পারি যদি ওই মেয়ে না চাই। এখন একটা ঘটনা আমি আপনাকে বলি, আমি জাস্ট বলছি ঘটনাটা, যে কিছুদিন আগে একটা ঘটনা এমন হয়েছে যে মেয়েটা বলছে যে স্বামীকে ধরে নিয়ে গেছে, বিয়ে হয় নাই। মেয়েটার সাথে যখন ইন্টারভিউ নিতে গেলাম আমরা, তখন কথা হচ্ছে এরকম যে আমি বাঁচতে চাই না। তার মানে সে ওই বিয়েতে রাজি ছিল, সে ওই ছেলেকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে সে ওই ছেলেকে। এখন আপনি যখন স্টেপ নিচ্ছেন, সে কিন্তু আপনার উপরে খেপা, আমি বাংলা কথাই বলছি, সে চাচ্ছে বিয়েটা করতে। এখন আমরা তো আইনের বাইরে যেয়ে কিছু করতে পারবো না, আমরা যেই সরকারি নীতিমালা তার বাইরে যেয়ে কিছু করতে পারবো না, কিন্তু এইটার যে পরবর্তীতে এটার প্রভাব কি হচ্ছে
এটা আমরা কখনো চিন্তা করি না। ঠিক আছে, তো আমি যদি আপনি কারণ হিসেবে উল্লেখ করেন, এটা তো অবশ্যই অর্থনৈতিক কারণ আছে। বাবা মা চায় যে কেন মেয়েদের পেছনে ইনভেস্ট করব, মেয়েরা কি করতে পারে। তাহলে যেটা হয় যে একটা হতে পারে মুন্ডা যারা আছে, আমার পরিচিত একটা মেয়ে আছে যে বুড়িগোয়ালিনীতে পড়াশোনা করতো হাই স্কুলে, ও কিন্তু ন্যাশনাল ক্রিকেট টিমে চলে গেছে ক্লাস 7-এর পর থেকেই। ও বিকেএসপিতে আছে এখন। ওর একটা সাকসেস স্টোরি আছে। ওর ফ্যামিলি কখনোই ওকে বাল্যবিবাহের জন্য বলবে না, বা ওর এলাকাতে ওই গ্রামে যারা আছে ও কিন্তু একটা রোল মডেল, যে ওই মেয়েটা বিকেএসপিতে চলে গেছে খেলতে, আমাদের বাচ্চাদের আমরা বাল্যবিবাহ দিব না। সর্বোচ্চ ওই পাড়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি, মোটিভেট করতে পারি যে ওই মেয়েটা যেহেতু গেছে, আপনার বাচ্চাও তো যেতে পারে, আপনি চেষ্টা করেন। কিন্তু সমগ্র যে আর কি মুন্ডা ফ্যামিলিকে তো আমরা বোঝাইতে পারি না। বোঝাইতে অবশ্যই পারি, কিন্তু তারা শুনবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেক সময় অর্থনৈতিক কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ভিকটিম যে সে যদি বলে একটা কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে বাবা মা বা ফ্যামিলিকে বোঝানো, এটা আসলে আপু অনেকটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আমাদের সামাজিক মানসিকতা, অর্থনৈতিক মানসিকতা, মানে আমাদের মানসিকতা আসলে দেখেন যুগে যুগে চেঞ্জ হয় প্রতি বছর বছর। আজকে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি সকালে, বিকালে যেয়ে আমার মনে হচ্ছে যে না এটা এভাবে না ওভাবে করলে ভালো হয়। আপনার মতামত এভাবে ঘন্টা প্রতি চেঞ্জ হচ্ছে, সেখানে মানসিকতা পরিবর্তন হতে অবশ্যই সময় লাগে। আপনি যদি মনে করেন বাবা মাকে 2 দিন বোঝাইলাম, বাবা মা বুঝবে না, বাবা মা বুঝবে না, বছরের পর বছর বুঝবে। আমার বড় বোনকে বাল্যবিবাহ দিয়েছে, আমার মেজ বোনকে বাল্যবিবাহ দিয়েছে, হয়তো বড় বোনকে বিয়ে দিয়েছে 15 বছরে, মেজ বোনকে দিয়েছে 17 বছরে, আমার বেলায় যেয়ে হয়তো আরেকটু পরে যেয়ে দিবে, যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেয়ে দিবে, যদিও দেয় নাই, দেবে, এরকম হতে পারে। কিন্তু দেখেন বড় বোনটাকে দিল 15 বছরে, মেজ বোনটাকে দিল 17 বছর, তার মানে 2 বছর কিন্তু মেজ বোনটা বেশি সময় পেল। তার মানে কি তাদের মানসিকতা একটু হলেও ইমপ্রুভড হয়েছে। এই মানসিকতার পরিবর্তন হতে সময় লাগে। বাংলাদেশ যেটা 2011 সালে ভাবছে জনশুমারির সময়ে, 2022 সালে এসে কিন্তু তার থেকে অনেক উন্নত চিন্তাভাবনা তাদের বাংলাদেশের মানুষের। তো আমার কাছে মনে হয় যে বাবা মাকে মোটিভেট করা সবচেয়ে, ফ্যামিলিকে মোটিভেট করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মেয়েদের পড়াশোনার পেছনে এতটাও খরচ হয় না সত্য কথা বলতে। প্লাস মুন্ডা ফ্যামিলির জন্য আমাদের একটা আলাদা কনসিডার থাকে সবসময়। যারা আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলি, আসলে তারা পিছিয়ে পড়া না, কিন্তু তারপরেও আমরা সুযোগ সুবিধা দেওয়ার কথা চিন্তা করি, যে আলাদাভাবে একটা ক্যাটাগরি থাকে, তারা যেন সুযোগ সুবিধাটা পায়। এগুলো নিয়েও খোঁজখবর নিতে হবে, দেখতে হবে। প্লাস আমাদের অফিস থেকে যতগুলো সার্ভিস, মহিলা বিষয়ক অফিস থেকে যতগুলো সেবা যায়, আমরা কিন্তু চিন্তা করি যে আগে যারা আমরা যাদেরকে আলাদা করে একটু স্পেসিফিকভাবে দেখছি হেল্প করার জন্য, তারা যেন আগে পায়। যখন একজন মুন্ডা পরিবার থেকে একজন গর্ভবতী আসে আমাদের কাছে মাতৃত্বকালীন ভাতার জন্য, সাথে মনে করেন 2 জন সাধারণ বাংলাদেশি নাগরিক আসলো, আমরা ওই মুন্ডা ফ্যামিলি ওই বৌমাকেই দিব। জি, এটা আমাদের নিয়ম যে তাদেরকে আগে দিতে হবে, কারণ তাদের প্রায়োরিটিটা বেশি। সে জায়গা থেকে যদি কোনো বাবা মা মনে করে যে মেয়ে পড়াশোনা করায় কী লাভ, বা এটা হয় আবার অনেক সময় আপু বাবা মাকে দোষ দেওয়া যায় না, কারণ যে ভিকটিম তো আসলে না, সে তো রাজি বিয়েতে। তাকেও নিজেকে বুঝতে হবে যে আমাকে কোন পর্যায়ে যেতে হবে, আমি কোথায় যেতে চাই, আমি কি পড়াশোনা করতে চাই নাকি করতে চাই না। এখন যদি মেয়ে এরকম হয় কোনো রকম টেনে টুনে ক্লাসে পাশ করছে, তো মুন্ডা কেন, তো আমার মা আমাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করবে, যে এর পেছনে সময় দিয়ে টাকা পয়সা খরচ করে তো লাভ নাই। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ তো আপনি অবশ্যই জানেন কী কারণে বাল্যবিবাহগুলো ঘটছে। এটা যে ভাইয়াও বলছেন, সাদা শার্ট পরা ভাইয়াও বলছেন যে কী কারণে বিয়েটা হচ্ছে, সেটাও সে বলছে যে বাবা মা চাচ্ছে না, অর্থনৈতিক কারণ আছে, আর্থসামাজিক কারণ আছে, এভরিথিং আমরা জানি। তাহলে এগুলো রিমুভ করতে গেলে, কমাতে গেলেও কি করতে হবে, ধৈর্য ধরে কথা বলতে হবে কমিউনিটি মানুষজনের সাথে। আর প্রতিবেশী তো বিশাল বড় একটা ফ্যাক্টর। মেয়ে বিয়ে দিয়ে দাও, মেয়ে পড়াশোনা করায় কী লাভ হবে। তো সব কিছু আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, আমাদেরকেও অ্যাক্টিভলি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি যে মেয়েটার বাল্যবিবাহ হচ্ছে সেই মেয়েটাকে ভয়েস রেজ করতে হবে, কথা বলতে হবে না। আমি বাবা মাকে বলতে হবে যে আমি আজকে এখানে আছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভালো ফলাফল করব, আমি নিজেকে ভালো জায়গায় নিয়ে যাব। মা বা বাবা, তোমরা আমাকে 5টা বছর বা 10টা বছর বা 2টা বছর আমাকে সময় দাও, তোমরা দেখো আমি তোমাদেরকে কী দিই। বাবা মা শুনবে না কেন, মানুষ তো তারা, বাবা মা তো নাড়ি কেটে বের করছে বাচ্চাকে, অবশ্যই শুনবে। আমার কাছে মনে হয় যে আমরা যারা স্টুডেন্ট, যাদের বাল্যবিবাহটা হয়, যারা ভিকটিম, তারাই যদি সচল হয়, বাবা মা যদি খুবই জোর করার পরেও না শুনলো, তারপরে তো আমরা আছি। 109 যদি কল দেওয়া হয়, জাস্ট তার পরিচয়টা দিতে হবে। যদি পাশের থেকে কেউ কল দেয় তাহলে সে পরিচয় না দিলেও হবে,
সে বললো আমার এলাকায় অমুক জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে। অবশ্যই সাথে সাথে আমরা কলটা রিসিভ করে প্রশাসনিক ব্যবস্থায় শ্যামনগর উপজেলার সকল কর্মকর্তা মিলেই সেই সিদ্ধান্ত নেবেন এবং সাথে সাথে ফিল্ডে টিম চলে যাবে সমাধান করতে। আর এমন হতে পারে যে ওটা জানালে পরে আমরা যাইতে পারবো, না জানালে পরে প্রতিবেশী জানালে সে নিজের নাম পরিচয় গোপন রাখতে পারলো, কারণ তার লাইফের একটা রিস্ক আছে। বাড়িওয়ালা পরে যে বলবে আপনি কেন আমার মেয়ের বিয়ে ভাঙছেন। আর যদি মেয়ে চায়, আমরা চাই মেয়েটা বলুক, মেয়েটা ভয়েস রেজ করুক, মেয়েটা যদি বলে তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা সাথে সাথে চলে যাবো। কারণ একটা মেয়ে যখন বিয়ে করতে চায় না, তাকে যখন জোর করে বিয়ে করা হয়, তার গলাটা তখন কান্না জড়ানো একটা আবেগপ্রবণ গলা থেকে যে আমি এটা চাই না, আমার সাথে এটা হচ্ছে, তখন অবশ্যই আমরা আরও বেশি তৎপর হয়ে কাজ করি। এটাই আর কি বলা ছিল। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, বাবা মাকে ভালো কিছু দেখাতে হবে। ওই যে অনেক সময় বলে না যে সামনে কিছু ফিউচার ঝুলায় রাখতে হবে, যে দেখো এরকম একটা সুন্দর জিনিস, আমি এখানে আছি, এখানে আমি যাব, এই জিনিসটা আমি অর্জন করব। এটা বাবা মাকে বোঝাতে হবে। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডামকে, যে ম্যাডাম আসলে তার অভিজ্ঞতার আলোকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ ইস্যু বলতে পারি আমরা, যেগুলো আসলে আমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে এবং এগুলো আমাদের কমিউনিটিতে বিশেষ করে সেগুলো বাস্তবায়নে আসলে রূপরেখা প্রণয়ন করতে হবে অবশ্যই। তো এ পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে আসলে 2 নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি উত্তম মুন্ডা। আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়ের কাছে জানতে চাই যে বাল্যবিবাহ বন্ধে আপনার দপ্তর থেকে কি কি কার্যক্রম পালন করে থাকে? ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম, আপনি প্রশ্নটি আসলে সঠিকভাবে জানতে পারছেন কিনা আমি আরও একটি বলছি যে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে আসলে মানে আপনার দপ্তর থেকে আসলে বাল্যবিবাহ বন্ধে আপনার যে কার্যক্রমগুলো আসলে কি কি? প্রথমত হচ্ছে আমি আপুর প্রশ্নের উত্তরের সময় অনেক কিছু বলে ফেলছি অলরেডি, হ্যাঁ, তারপর আবার বলি পুনরায়, সেটা হচ্ছে 109 হটলাইন। আমি একদম স্পেসিফিক করে বলছি, 109 হটলাইন নাম্বার এসে কল করবে। ভিকটিমও হতে পারে, ভিকটিমের পরিবার থেকেও কেউ হতে পারে, প্রতিবেশী কেউ হতে পারে। সে 109-এ কল করবে। কল করার পরে আমাদের কর্মকর্তা কল রিসিভ করবেন বা আমাদের অফিস থেকে কলটি রিসিভ করা হবে। এরপর আমরা সমস্যাটা জানবো, জানার সাথে সাথে আমরা দেখব যে এটা এমার্জেন্সি রেসপন্স নাকি রেগুলার রেসপন্স। এমার্জেন্সি যদি হয় যে ওই দিনই বিয়েটা হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের ফিল্ডে টিম চলে যাবে ওখানে পুলিশ নিয়ে। আপনারা তো জানেন যে একটা কমিটিতে শিক্ষক থাকে, একাডেমিক সুপারভাইজারও থাকতে পারে, সেখানে আমাদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও থাকবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকবেন। এরকম যারা আমাদের অফিস কর্মকর্তা আছেন আমাদের শ্যামনগরে, সকল অফিসের কর্মকর্তারা মিলে সেখানে টিম পাঠাবেন সমস্যা সমাধানের জন্য। এবং সাজা হিসেবে তো অবশ্যই জামাই শ্বশুরকে অ্যারেস্ট করা হবে, ঠিক আছে, যেগুলো যেগুলো আছে সিস্টেমেটিক্যালি ওভাবেই তারা কাজ করবে এবং আমরা এভাবেই কাজ করি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে ওয়ান টাইমে কেস খুবই কম আসে, ঘটনা ঘটার পরে যে আমাদের কাছে কেস আসে। এবং বাল্যবিবাহের থেকে যদি আমি বলি, পারিবারিক কলহ নিয়ে কেস আমাদের কাছে এখন বেশি আসছে, কারণ বাল্যবিবাহ তো আবেগপ্রবণ হয়ে বিয়ে করে নিচ্ছে, এরপরে যেই পারিবারিক কলহটা হয় সেটা এখন মাত্রাতিরিক্ত বেশি। এই কেস আমাদের প্রতিদিন মোটামুটি 1-2টা সমাধান করতে হচ্ছে, ঠিক আছে। তো বাল্যবিবাহের ব্যাপারে আমরা এটাই করছি, আপনার কলটা আমরা অ্যাটেন্ড করব, আমাদের টিম ফিল্ডে চলে যাবে, আপনার সাথে কথা বলবে, একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে কোনোভাবে যদি অনেক সময় হয় যে আপনারা এই ঘটনার পরে যেয়ে কী করেন, সেটা হচ্ছে যে অনেকেই অস্বীকার করে। অনেক মা বা মেয়ে বিয়ে হয়তো অন্য জায়গা থেকে দিয়ে নিয়ে চলে আসছে, আমরা জানিও না। আমরা তখন কি করি, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন করে উন্নয়ন কর্মী আছে, ঠিক আছে। যেমন আমাদের রমজাননগর আমি নিয়ে আসছি সাথে করে অনুরাধা, ও হচ্ছে আমাদের উন্নয়ন কর্মী। আমাদের অফিসের যতগুলো কার্যক্রম আছে, কোনো অভিযোগ যদি থাকে ও সেটা হ্যান্ডেল করে, ঠিক আছে। ওকেও যদি কেউ জানায় বা আমাদের যদি মনে হয় ওই মহিলা তো স্বীকার করলো না, মা তো স্বীকার করলো না, শাশুড়িও স্বীকার করলো না, তখন ওরা একটু সেখানে ভিজিটের পরিমাণটা বাড়ায় দেয়। আশেপাশের মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবে যে কিসে কী অবস্থা, বিয়েটা কি আদৌ হয়েছে। এমনও হইতে পারে যে একজনের বিয়ে হলো, মেয়েটা হয়তো চাপে পড়ে বিয়ে করছে, সে স্বীকার করতে পারছে না, তখন ওরা তাদের বাড়ি যেয়ে ওই মহিলার সাথে কথা বলার চেষ্টা করবে, যে ভিকটিম তার সাথে কথা বলার চেষ্টা করবে যে আপু আপনি কি চাপে পড়ে এরকম অস্বীকার করছেন নাকি আপনি চান এরকম, যে তার সাথে কথা বলে তাকে কাউন্সেলিং করা। যদি বিয়েটা হয়েও যায়, যদি মেয়েটা সেখানে সুখে থাকে,
আমরা চেষ্টা করি যে পরবর্তীতে পরিবার পরিকল্পনা যেটা আছে, ফ্যামিলি প্ল্যানিং যেটা আছে, তারা যেন সেটা 20 বছর থেকে শুরু করে। 20 বছরের আগে যেন তারা কোনোভাবেই ফ্যামিলি প্ল্যানিং শুরু না করে। বিয়ে একটা যদি হয়ে যায়, আমরা কখনোই ডিভোর্সের পক্ষপাতিত্ব না, আমরা কখনোই চাই না সেখানে তালাক হোক। আমরা চাই ওই মেয়ে বিয়ে করছে, ফাইন, সুখে আছে, ভেরি গুড, পড়াশোনা করতে হবে তাকে, তার স্কুলিংটা যেন মিস না হয়। সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, যখন তার বয়স 20 বছর হবে সে ফ্যামিলি প্ল্যানিং করবে। সেই সময় তো আমাদের সাপোর্ট আছে, মাতৃত্বকালীন ভাতা আমরা সেই সময় দিচ্ছি। 20 বছরের কম যদি কারোর বয়স হয়, আমরা কিন্তু মাতৃত্বকালীন ভাতার সাপোর্টটা দিই না। তাকে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি যে ভালো কথা, আপনি বিয়ে করছেন, ভেরি গুড, বাট আপনি 20 বছরের কমে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করবেন না। পাশাপাশি তার ফ্যামিলি প্ল্যানিং তো শুধুমাত্র এমন না যে বেবি প্ল্যান করা বা প্রেগনেন্সির ব্যাপার, অন্যান্য যে আপনার যেগুলো অ্যান্টি কনসিপশনের জন্য যেগুলো সিস্টেম আছে, ইমপ্লান্ট হইতে পারে, বা আপু হয়তো অনেক কিছু জেনে থাকবেন, আমি স্টিল আনম্যারিড, আই ডোন্ট নো ভেরি মাচ। তো হচ্ছে এইগুলো বিষয় নিয়েও তাদেরকে কাউন্সিলিং করাটাও আমাদের কাজ। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে, যে আসলে আমরা আরও একটা বিষয় কিন্তু জেনে অত্যন্ত খুশি হয়েছে। আমরা হয়তো সকলে এই বিষয়টি জানতাম না যে মহিলা বিষয়ক দপ্তরের কার্যালয় থেকে আসলে বিশেষ করে প্রতিটা ইউনিয়নে একজন করে যে উন্নয়ন কর্মী রয়েছে। আমরা কিন্তু আমাদের বাল্যবিবাহ বন্ধে বিশেষ করে এই উন্নয়ন কর্মীদের মাধ্যমেও কিন্তু আমরা একটা ভূমিকা পালন করতে পারি। তো এই বিষয়টাও আসলে আমাদের সবার মাথায় থাকবে। এই বিষয়টা নিয়েও আমরা আসলে কাজে লাগাবো, পরিকল্পনা করব, এবং আমরা সবাই মিলে আসলে বাল্যবিবাহ বন্ধে জোরালো পদক্ষেপ বা একটা ভূমিকা আমরা সবাই রাখতে পারবো। এবারে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে 3 নাম্বার প্রশ্নটি যার কাছে আছে, সেই 3 নাম্বার প্রশ্নটি ম্যাডামের কাছে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার নাম প্রসেনজিৎ মুন্ডা। আমি ইউনিয়ন পরিষদের সম্মিলিত চেয়ারম্যানের মহোদয়ের কাছে জানতে চাই, বাল্যবিবাহ বন্ধ স্থানীয় ইউনিয়ন পরিষদ কি কি কার্যক্রম পালন করে থাকে। শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহিম। আমি গাজী মোহাম্মদ আব্দুল সালাম, ইউপি সদস্য, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর রমনগর ইউনিয়ন পরিষদ। আমার কাছে যে এই প্রশ্নটা আমাকে উত্তর দিতে হবে, বাল্যবিবাহ কেন হয় এবং এতে আমরা কি ভূমিকা রাখি। ম্যাডাম অনেক কথা বলেছে, আমি তাতে একমত। আমরা বাল্যবিবাহ সম্পর্কে অনেকদিন পিছিয়ে আছি, আর তার জন্যই দায়ী করব আমরাই। তার কারণ আমার পাশে বাল্যবিবাহ হয়েছে, আমি ঠেকাতে পারি নাই। কেন পারি নাই? এরা কোর্টে যে ম্যারেজ করে আসে, আমরা হেরে যাই। আমাদের হাতে আইন আছে, আমরা এগুলো প্রয়োগ করতে পারি না, একটাই কারণ ওই। এবং আমাদের প্রত্যেক বছর বাক্স দিতে হয় ভোট নেওয়ার জন্যে। আমরা অনেক ক্ষেত্রেই ভোটের আশায় এগুলো আমরা বন্ধ করি না, কিন্তু যারা পরিতোষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা এইগুলো বন্ধ করতে যায়। যেমন বিগত থেকে 5 বছর আগে একটা বাল্যবিবাহ হয়েছিল আমারই ওয়ার্ডে, এবং ওটা আটক করার জন্য অনেক চেষ্টা করছিল, হয় নাই। এবং তাতে আমি একমত পোষণ করছিলাম একটা কারণে, এদের কথা ছিল এই বিয়েটা নাকি একটা এনজিও কোনো কর্মী নিয়ে যাবে। সেই সুবাদে আমি মিথ্যার আশ্রয় নিয়ে ওই মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম আমাদের এই পাশে, এই তো এদের বাড়িতে, আমার পাশে আমার ওরা এই মুন্ডা আছে। আর এই মুন্ডাকে বিয়ে দেওয়া একমাত্র বন্ধ, আমাদের একটাই পথ আছে, সেটা হলো মাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেমন আমরা হোক আর যে হোক না কেন, আইন হোক যে হোক না কেন, একটা মেয়ের বিয়ে দেওয়া আমরা বন্ধ করতে পারবো না। বন্ধ করতে পারবেই তার মা। কারণ একটা ছেলে এবং মেয়ে যদি কোনো দিক দিয়ে পাবড়ায়, কেউ না জানি মা সর্বপ্রথমেই জানে। তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা এই মিটিং করে পরামর্শ করে তাদের বন্ধ করতে পারবো না। আমাদের তাদের দ্বারপ্রান্ত হাঁটিয়ে তাকে বোঝাইতে হবে। যেমন আমরা এটা জানি, একটা ছোটো মেয়ে বিয়ে হলে 20 বছর বুড়ি হয়, ওই রূপচিত্রকে তুলে ধরতে হবে, তাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। যেমন ম্যাডাম একটা কথা বলেছে, কথা খুব সুন্দর, তার সঙ্গে আমি শর্মির একটা কথাটা বলি। যেমন একটা মেয়ের যদি ব্রেন খারাপ হয়, সে পড়ালেখা করতে পারে না, একটা বোঝা স্বরূপ, কিন্তু তাকে ওই সময় যে আমরা যদি বুঝি বলি এই মেয়েটার ব্রেন ভালো না, বিয়ে দেওয়া প্রয়োজন, আমি মনে করছি। কিন্তু এই মেয়েটা যদি এখন বিয়ে দেওয়া হয়, এই 20 বছরে বৃদ্ধ হয়ে যাবে, তোমাকে টাকা খরচ করতে হবে, তোমার এই হবে, এগুলো সমস্যাগুলো তুলে ধরতে হবে। এবং আমরা পরিষদ থেকে বহুত চেষ্টা করছি, এবং আমাদের গ্রাম পুলিশ দিয়ে
আমরা স্বাভাবিকভাবে আমরা মাসিক মিটিংয়ে একবার আলোচনা করেছি। আমার ওয়ার্ডে যে কয়টা মেয়ে আছে স্কুলে পড়ে তাদের তালিকা নিতে, এই তালিকাগুলো নেব, এই তালিকাগুলো নেবে এবং আমরা একটা রাষ্ট্রগঙ্গে চার্জকে বলে দিয়েছি প্রায়, বা যদি কোনো মেয়ের কোনো খারাপ চিত্র দেখেন আমরাও চেষ্টা করবো, অনেক চেষ্টা চালাচ্ছি। এবং সর্বপ্রথম বেশি এই যে গ্রাম পুলিশগুলো আছে না, আমাদের চেয়ে তারা বেশি চেষ্টা করলে এই বিলটা বন্ধ করা বেশি সম্ভব হবে। যেমন 109 আমি রিং করলাম, তারা এসে কী করবে? ওই মেয়ে বলবে আমার বিয়ে হবে না, মেয়ের মা বলবে না করে মেয়ে বিয়ে দিচ্ছি কই। এবং ওই মেয়েও যদি বিয়ে না করে কিন্তু তার বাবা আমার মুখ দেখছে, ওই মেয়ে মিথ্যা কথা বলবে আমার বিয়ে যাচ্ছে না, মেয়েটা তো পরিস্থিতির শিকার, মেয়েটা পরিস্থিতির শিকার। আমরা 10 মিনিট থাকবো, 10 মিনিট পরে তো আমরা থাকবো না, ওই মেয়েটাকে কে দেখবে? বলবে আগের থেকে অনেক কমেছে। এবং আমাদের এই 109 যে রিংগুলি সেটা আছে, এই 100 রঙের রিংগুলি আমরা কোনো ফলাফল পাবো না, তার কারণ আমরা 109 কখন রিং করবো? ঠিক এমন একটা সময় আমরা জানতে পারবো রিং করতে হবে, ঠিক বিয়ে হবে সন্ধ্যায় অথবা কাল, অথবা বিয়ে হয়েই গেছে। কিন্তু আর আগে যদি আমাদের এইভাবে যদি ওই এখানে আমাদের মুন্ডা এলাকা আছে, আমার ওরা মনে হয় 4 জায়গায়, এই 4টে ওই এলাকায় যদি বছর যদি একবার করে যদি একটি মিটিং করা হয় আপনাদের মাধ্যমে, ওখানের মাদের নিয়ে, তা মনে হয় আমাদের এই থেকে ওইটা সবচেয়ে বেশি আমরা উপকৃত হব। যেমন 5 নম্বর একটা আছে, 5, 7, 8, 9, 5, 7, 9, এবং এই মিটিংটা করতে হবে ওই মুন্ডাপাড়ায়, এবং ওখানে শুধু থাকবেই মুন্ডার ওই মারা এইটা। হ্যাঁ বাবারা, আরে এখন বর্তমান যুগে আমি বলি, এখন তো বর্তমান যুগে মারাই বেটার। না মা থাকা, না মা থাকা মানে বাপ থাকা, এটা তো রাইট। আর বিশেষ করে প্রায় স্বাভাবিকভাবে বর্তমানে ফ্যামিলিতে একটা আমার আর জানা মতো, আমি যেটুকু জানা মতো, আমি একটা বাপ হয়েছি, আমার সেটা মেয়েটাকে যতটুকু সংবাদ না রাখি, মা ততটাই সংবাদ রাখে, তার থেকে বেশি সংবাদ রাখে। যেমন মা চোর হয় কার জন্যে? স্বামীর কাছে মা চোর হয় কার জন্যে? তাদের বাচ্চা কাচ্চার জন্যে। এখন আমরা এইটা আমার কাছে একটা দাবি আছে, এবং জানি না বর্তমান যা দেশের প্রেক্ষাপট, তারপরও আমি সময় দেব, শুধু আমার একমাত্র শুধু আমার অর্থের জন্যই না, শুধু আমার এলাকার জন্যই না, আমার ইউনিয়নের জন্যই না, যতগুলো মুন্ডা ফ্যামিলি আছে সে সমস্ত এলাকায় যদি আমরা বছরে একটিবার মিটিং করি, তা মনে হয় আমরা যতগুলো করে না পারবো ওখানগুলি, সেটা মনে হয় বেশি একটা কাজ হবে। এবং কিছুটা রূপচিত্র নিয়ে আসতে হবে, এবং প্রমাণ সহ প্রয়োজন হইলে আমরা ভিডিও কিছু ছবি নিয়ে আসতে হবে, এবং ইতিহাস যেমন, আর ইতিহাসটা প্রত্যেকটা এলাকায় আছে। যেমন মুন্ডাপাড়ায় যে বলা যায় তো ছোটো মেয়ে বিয়ে দিলে তারা কেমন আছে, এগুলো করলে মনে হয় বেটার হবে। তার কারণ ছোটোর থেকে যদি শুরু হয়, আমরা হলে এলাকা পর্যায়ের, আমরা যতটা জানবো, আমরা ততটা জানবেন না, আমরা জানবো তারপর তো আপনারা জানবেন। যেমন ওই 109 দিন করবো আমরা, এখন ওই মতো শেষ করতে সময় রাখবো, ব্যস্ত। আল্লাহ হাফেজ। ভালো একটা পরিকল্পনা ছিল, সমাধানও দিয়ে দিয়েছে ভাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল সালাম, ইউপি মেম্বার। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। বিশেষ করে উনি কিন্তু বলেছেন যে আসলে বাল্যবিবাহ বন্ধে মহিলা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে আসলে সেখানে যদি উঠোন বৈঠক বা এরকম ধরনের আলোচনা সভা বা ডায়ালগ সেশন, এই জাতীয় যদি প্রোগ্রামগুলো করা যায়, তাদের মধ্যে কিন্তু আসলে বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ড আপ, যেটা জনসচেতনতা সৃষ্টি, সেটা মাধ্যমে কিন্তু আসলে বাল্যবিবাহ বন্ধে আসলে কার্যকরী একটা ভূমিকা পালন করা যেতে পারে। এবং অবশ্যই আমরা যদি সকলে মিলে আমরা এই বিষয়ে যদি একটু পদক্ষেপ নিই, সবাই যদি আমরা এগিয়ে আসি, তবে কিন্তু আসলে এটা সম্ভব হবে। এবারে আমি 4 নাম্বার প্রশ্নটি কার কাছে আছে তাকে প্রশ্ন রাখার জন্য এবং সম্মানিত অতিথি মহোদয়কে আসলে এ বিষয়ে সংক্ষেপে বলার জন্য আসলে বিনীত আহ্বান জানাচ্ছি। আমার নাম চঞ্চল মুন্ডা। আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়ের কাছে জানতে চাই যে বাল্যবিবাহ বন্ধে সরকারি আইন প্রক্রিয়া আরও কঠোর হওয়া উচিত কিনা।
এই প্রশ্নের উত্তর দিতে গেলে ব্যক্তিগত কথা চলে আসবে, ব্যক্তিগত মতামত চলে আসবে, যেটা আসলে ব্যক্তিগত মতামত দেওয়াটা আমার কাছে মনে হয় মানে কোনো সুদক্ষ আলোচনা হবে না। কারণ বর্তমান যেই পরিস্থিতি বাংলাদেশে চলছে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা কিছু আলোচনা নিজেদের মধ্যে করতে পারি, কিন্তু আরও কঠোর হওয়া উচিত কিনা এই ব্যাপারে আমি ডিরেক্ট কোনো মতামত দিব না প্রথমত। কারণ স্বাভাবিকভাবে এই দেশে আমরা থাকি, এই দেশে বাস করি, এই দেশের সরকার ব্যবস্থাকে আমাদের বিশ্বাস করতে হবে। সরকারের নিয়ম নীতিমালা যেগুলো তৈরি হয় সেগুলোর উপরে আস্থা রাখতে হবে, আইনের উপরে আস্থা রাখতে হবে। যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাল্যবিবাহের জন্য, যেই শাসন বা হচ্ছে যেই পানিশমেন্ট বলেন, যেটার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমার কাছে মনে হয় অনেক অভিজ্ঞ মানুষের সাথে কথাবার্তা বলে, সচিবালয় পরিচালক, মহাপরিচালক, উপপরিচালক সবার সাথে কথাবার্তা বলে তারপর একটা সুনির্দিষ্ট আইন তৈরি করা হয়। এখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই, ঠিক আছে? আমার কাছে যেটা মনে হয়। তবে যদি আমি স্থানীয় বিষয়গুলো নিয়ে বলি, সেই ক্ষেত্রে হচ্ছে কঠোর যদি হতে হয় তবে সেটা আইন কঠোর না। কঠোর হতে হলে আমাদেরকে কঠোর হতে হবে ভাই, আমাদেরকে শক্ত হতে হবে। আপনি ভাই, আমি বারাক ওবামার কথা মনে হয় অনেকে জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা পরপর 2 মেয়াদে। ওনার কথা হচ্ছিল যে আমি আমার বোনের ভাই, আমি আমার স্ত্রীর স্বামী, আমি আমার বাচ্চার বাবা। যেই বক্তব্যের জন্য অ্যাকচুয়ালি উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবং জানেন হয়তো যে ওনাকে বিচ্ছিন্ন বলে মনে করতো সবাই, কারণ উনি আমেরিকান তো ম্যাক্সিমাম হচ্ছে হোয়াইট, মানে সাদা, এবং উনি হচ্ছেন ব্ল্যাক, ঠিক আছে? সেই জায়গা থেকে ওনার একমাত্র এই বক্তব্যের জন্যই কিন্তু মানুষ অবাক হয়ে গেছিল। যে কথা হচ্ছে আমি ছেলে হিসেবে, আমি আমার বোনের ভাই, আমি আমার স্ত্রীর স্বামী, আমি আমার বাচ্চার বাবা। সেই জায়গা থেকে কি আপনি বা আমি আমাদের দায়িত্ব পালন করছি? আপনার বোন যদি আজকে একটা সম্পর্কে জড়ায় বিয়ের আগে, আপনি কি বলেন? সবার আগে বিয়ে দিয়ে দাও। ভেরি ট্রু। আপনার বাবা বলে বিয়ে দিয়ে দাও, আপনার মা বলে বিয়ে দিয়ে দাও। আমরা তো ফ্যামিলিতে সলিউশন দিয়ে দিচ্ছি। আমরা তো ভালো না ভাই। সরকারের কঠিন হোক নিয়ম নীতি, সরকারের সাজা কঠিন হোক, এইটা বলার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি? আমরা কি আমার বোনটাকে শুধরানোর চেষ্টা করছি যে না বোন, তোর জন্য এটা ভালো না, এটা খারাপ, তোর জন্য সামনে এই পথগুলো খোলা আছে, তুই সিদ্ধান্ত নে, তুই কী করবি? এইটুকু ভাবার অপশান বা এইটুকু ভাবার মতো সৎ সিদ্ধান্ত আমরা তাকে দিই না। যেহেতু সে পরিবারে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে না, সে টাকা পয়সা দেয় না, ইনকাম করে না, তার কথা আমরা কেউ শুনি না। সে একটা ভুল করলে আমরা সাজা হিসেবে কী দিই? পড়াশোনা বন্ধ করে দাও, বিয়ে করে দাও। আমি বলছি কারণ আমি ফেস করছি। আজকে আমি যেই পর্যায়ে আছি, আমাকে এখানে কষ্ট করে আসতে হয়েছে। আজকে আমার ফ্যামিলিতে আমার উপরে কথা কেউ বলে না, বা আমি একটা জায়গায় গেলে 5টা মানুষ আমার কথা শুনে। এই পর্যায়ে আসতে ভাই অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। সরকারি কোনো নিয়ম নীতিমালা কখনো আমাকে সাহায্য করে নাই। আমাকে সাহায্য করছে সেটা হচ্ছে আমার পরিবার। এবং এই পরিবারও এক সময় কিন্তু আমার এগেনস্টে ছিল। অফ টপিক এগুলো, তারপর আমি বলছি এই পরিবারও একসময় এগেনস্টে থাকে। যখন আপনি ফাইন্যান্স, টাকা পয়সা এমন একটা জিনিস যে পরিবার পরিজনের কাছেও আপনাকে আলাদা করে তোলে। আপনার টাকা পয়সা আছে মানে আপনার কথা শুনবে, আপনার টাকা পয়সা নাই মানে আপনার কথা কেউ শুনবে না। মেয়েদেরকে, বিশেষ করে ছেলেদের থেকে আমি মনে করি মেয়েদেরকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়াটা, ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা অত্যন্ত বেশি জরুরি। একটা মেয়ে সম্পর্কে যাবে একটা ছেলের সাথে, এই সম্পর্কে যাওয়ার আগে আমার কাছে মনে হয় তার চিন্তা করা উচিত যে সে তার ফিউচারটা ঠিকভাবে গড়তে পারবে কিনা, ওই ছেলেটা তার ফিউচারের জন্য ভালো কিনা। ঠিক আছে? এটা তো মেয়েরা অল্প বয়সে আমরা বোঝাইতে পারি না, ছেলে মেয়ে অল্প বয়সে আবেগপ্রবণ থাকে। ম্যাক্সিমাম বাল্যবিবাহের কারণ হচ্ছে ভুলভাল সম্পর্কে যায় মেয়েরা উঠতি বয়সে, বাবা মা তখন মনে করে পড়াশোনা করে লাভ নাই, দাও বিয়ে দিয়ে দাও। তাও ওই ছেলের সাথে কিন্তু না, অন্য একটা ছেলের সাথে। ঠিক আছে? আরও মারাত্মক ক্ষতি হয়ে যায়। ক্ষতি আছে আপু, যখনই আপনি বাল্যবিবাহ দিচ্ছেন এটার ক্ষতি থাকবেই থাকবে। কেউ যতই বলুক না কেন আমি মহাসুখে আছি, আই ডোন্ট বিলিভ ইট। কারণ একটা মেয়ে যত সময় না পর্যন্ত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হচ্ছে, সে কখনো কোথাও যে সুখী হবে না। তার কি এটা বাবার বাড়ি, তার কি এটা শ্বশুর বাড়ি, এটা স্বামীর বাড়ি। ভাই তোর বাড়ি কোথায়? হোয়ার ইজ ইয়োর হোম? আছে? বের করে দিলে কোথাও যাওয়ার মতো জায়গা আছে? নাই তো। এই যে স্বাবলম্বী হওয়াটা, এইটা যতদিন না পর্যন্ত আমরা না হচ্ছি, আজকে আমি আমার বাবাকে সাপোর্ট করতে পারছি, আজকে আমি আমার মাকে সাপোর্ট করতে পারছি, মাস শেষে বলতে পারছি মা তোমার মেডিসিন আছে? আচ্ছা মা, শোনাও লাগছে না, খালি কোটা যখন দেখছি ওষুধ এনে দিচ্ছি, কজ আমি দিতে পারি সাপোর্টটা।
যে মেয়েটাকে আপনি বিয়ে দিচ্ছেন সে মেয়ে কি পারবে? আপনি বলছেন যে লাভ নাই, আপনি ভাই টাকা ইনভেস্ট করছেন তার পেছনে, বিনিয়োগ ছাড়া কখনো আপনি লাভ পাবেন? আমি দেখছি যে ন্যাশনালের স্টুডেন্ট যারা আছে, ন্যাশনালে পড়াশোনা করে, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, খুলনা ইউনিভার্সিটিতে। তো খুলনা ইউনিভার্সিটিতে আমরা পড়ছি, আমাদের মূল্যায়নটা আরও বেশি করা হয়, কিন্তু ন্যাশনালে করা হয় না। কেন করা হয় না? কারণ কোয়ালিটি আমরা মনে করি যে তাদের ভালো না কেন? কারণ তাদের টিচার বা তাদের যেই টিচিং স্কিলটা, তাদের যেভাবে শেখায়, মাধ্যমগুলো অ্যাকচুয়ালি ভালো না। ঠিক আছে? তো আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনাকে সেই পর্যায় পর্যন্ত নিজেকে নিয়ে যেতে হবে। নিজের বোন ছোট, আপনার হাতেই বড় হচ্ছে, যারা বড় ভাই, আমি তো দুর্ভাগ্যবান আমার কোনো ভাই নাই, খুব মিস করি যে আমার যদি বড় কোনো ভাই থাকতো। বাবাকেও ছোটোবেলা থেকে আব্বু বাইরে ছিল, ওইভাবে পাই নাই। তো নিজেদের বোনদেরকে বলেন, তাদের সাথে ফ্রি হন, তারা কোনো ভুল করার আগে যেন আপনাকে বলে যে ভাইয়া আমি এটা করে ফেলছি, আমার ভুল হয়েছে। বাবা মাকে সেটা বলেন না, কারণ বাবা মা খারাপ জিনিস নিতে পারে না, তারা অলরেডি অনেক প্রেশারে থাকে। কখনো আমি যখন চাকরি করছি ভাই, আমি তখন বুঝছি যে বাবা মার উপরে রাগ করছি, কিন্তু না, তারা একটা ফ্যামিলিকে খাওয়ানো, এটা যে কতটা পেইনফুল, কতটা কষ্ট, মানে আমার এখনও আমার চোখে পানি চলে আসছে যখন আমি চিন্তা করি মাস শেষে যখন আমার হাতে টাকা আসে, আমার মনে হয় যে পুরোটা আমি আমার বাবার কাছে দিয়ে দিই। এত কষ্ট করে মানুষ করছে, এই ফিলিংসগুলো জাগতেও নিজেদের মধ্যে সময় লাগে। যতদিন না পর্যন্ত আপনি 5 টাকা ইনকাম না করবেন, আপনি বুঝবেন না আপনার বাবার কষ্ট কতটা ছিল। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, নিজেদের ভাই বোন যদি ভুল করে তাদেরকে বোঝান, বাবা মা পর্যন্ত সমস্যা যাইতে দিয়েন না, কারণ সমস্যার সমাধান হয়ে যাবে। বোন যাদের আছে তারা বোনদেরকে সেই পর্যন্ত উঠতে সাহায্য করেন, কারণ ভাইরা সাহায্য না করলে কোনো বোন কখনো উপরে উঠতে পারবে না, কোনো দিনও পারবে না। একজন বোনের সাহায্য করলেও কাজ হয় না, কারণ দুইটাই মেয়ে, বাবা মা কার কথা শুনবে। কিন্তু একটা ভাই যদি পারে, যদি চায়, সে তার বোনকে সেই পর্যন্ত নিয়ে যেতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়, পরিবার থেকে আমরা প্রত্যেকে যদি একটু সাপোর্টিভ হই, সাপোর্টটা করি, আমার কাছে মনে হয় সমস্যাটা অনেকটা কমে যাবে। পাশাপাশি মেয়েদেরকে চিন্তা করতে হবে মুরগি বেচে হোক। আমার ছোট একটা বোন আছে, ও হাতে মেহেন্দি ডিজাইনটা খুব ভালোভাবে করতে পারে। ও এখন থেকে আমার পেছনে লাগছে, আপু আমি ফেসবুকে আমার গ্রুপ খুলবো, পেজ খুলবো, মেহেন্দির ডিজাইনটা করবো, আমি এখান থেকে ইনকাম করতে পারবো। তো আপনার পরিবারে যদি আপনারা আজকে তো ভলেন্টিয়ার ওয়ার্ক করেন মনে হয়, তাই না? আমি একসময় প্রচুর ভলেন্টিয়ার কাজ করছি আমার ইউনিভার্সিটি লাইফে। আমার মনে হয় কি যে আমার রেজাল্ট মনে হয় আরও ভালো হতো যদি এত বেশি ভলেন্টিয়ারিজমের সাথে আমি জড়িত না থাকতাম। বাট আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোকে ভলেন্টিয়ারিজমটাকে অনেক সম্মানের সাথে দেখা হয়। তো এখানে আপনারা যারা ইউথ লিডার আছেন, ভলেন্টিয়ার আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, নিজেদের একটু, হতে পারে না চলার পথে একটা মেয়েকে ভালো লাগতেই পারে, কিন্তু যেহেতু আমরা ইয়ুথ লিডার, আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, তাই না? সমাজের সমস্যা সমাধান করতে আমরা আসছি, সমস্যা বাধাইতে তো আসি নাই। যেহেতু আমি ভলেন্টিয়ার ফিল্ডে অনেক কাজ করছি, এই জন্য আমি ওপেনলি ডিসকাস করছি আপনাদের সাথে। এরকম ইস্যু হয় অনেক সময়, নিজেদের আবেগটাকে একটু কন্ট্রোল করতে হবে, ওটাকে চাপায় রাখতে হবে যে না, আমি সমাজের উন্নয়নের জন্য আসছি, আমি কোনো সমস্যা করতে আসি নাই। আমার একজনকে ভালো লাগতেই পারে, কিন্তু এখন না, পরে। কারণ কি জানেন, সময়ের সাথে সাথে না এই পছন্দও চেঞ্জ হয়। যখন আপনি একটা স্ট্যাটাসে উঠে যাবেন, তখন আপনার মনে হবে কি যে না, এই আমার সঙ্গে যায় না। ঠিক আছে? কারণ প্রত্যেকটা সোসাইটিতে কিছু স্ট্যাটাস থাকে, কিছু ক্লাস থাকে, সেটাও আমাদেরকে মেনটেন করতে হবে। সেই পর্যন্ত যেতে একটা কথা মাথায় রাখবেন যে আমি এথনিক গ্রুপ থেকে আসছি, আমি মিডল ক্লাস থেকে আসছি, বা আমার বাবা মা গরিব, বা আমার গায়ের রং কালো, বা আমার চুল কোঁকড়া, বা আমি লম্বা না, বা আমি খাটো, এগুলো কখনো লাইফে ম্যাটার করে না যদি আপনি সেই পর্যন্ত উঠতে পারেন, সেই লেভেল পর্যন্ত উঠতে পারেন। আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছি, মানে নিজের অভিজ্ঞতা যখন বলতে আসি তখন অনেকটা খারাপ লেগে যায়। যাই হোক, আমি সরি, অনেক কথা বলে ফেলছি। তো আমার কাছে মনে হয় সরকারি নিয়ম নীতিমালা যেগুলো আছে সেগুলোর প্রতি সদয় হয়ে, সেগুলোকে সম্মান করে, নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যেহেতু আপনারা ইয়ুথ লিডার, আপনাদের একটা জায়গা আছে চেঞ্জ করার। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে, যে ম্যাডাম ওনার নিজের বাস্তব জীবনের কিছু প্রতিচ্ছবি তুলে ধরেছেন। আসলে বিশেষ করে বাল্যবিবাহ বন্ধে আমাদের সকলের যে ভূমিকাটা, পরিবারে যারা আমরা আছি, আমাদের সবার যে ভূমিকাটা থাকা উচিত, সে বিষয়ে ম্যাডাম তার নিজের অভিজ্ঞতার আলোকে উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে আসলে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। আশা করছি যে আমরা আসলে এ বিষয়ে অনেক কিছু জানতে পারবো, এবং আমরা বাল্যবিবাহ বন্ধে নিজেরা আমরা স্ব-উদ্যোগ গ্রহণ করব, এবং আমাদের নিজেদের পরিবারে যেন কোনো প্রকার বাল্যবিবাহ সংগঠিত না হয়। পাড়া প্রতিবেশীকে আমরা সচেতন করব। আমাদের নিজ জায়গা থেকে যদি আমরা সবাই সচেতন হই, তবে কিন্তু আমরা আসলে সফল হব।
তো এবারে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ইউথ লিডারদের থেকে 5 নাম্বার প্রশ্নটি যার কাছে আছে আমি 5 নাম্বার প্রশ্নটি রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রকাশ মুন্ডা, আমি মুন্ডা আদিবাসী গোত্র প্রধানের কাছে জানতে চাই যে বাল্যবিবাহ বন্ধে তিনি কী ধরনের ভূমিকা পালন করেছেন। অনেক ধন্যবাদ। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়, বিশেষ করে এই প্রকল্পের আওতায় আমরা যাদের নিয়ে কাজ করছি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী শ্যামনগর উপজেলায় মুন্ডা আদিবাসী। আমরা জানি যে আসলে প্রত্যেক গোত্রের একটা প্রধান থাকে বা প্রত্যেক গোত্রের যারা দায়িত্বশীল ব্যক্তি থাকে তাদের কিন্তু একটা ভূমিকা থাকে, বিশেষ করে বাল্যবিবাহ সহ সকল প্রকার সামাজিক ব্যাধি দূর করতে। তো বাল্যবিবাহে বন্ধে আসলে মুন্ডা আদিবাসীদের মধ্যে আসলে বিশেষ করে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, গোত্র প্রধান হিসাবে আপনার জায়গা থেকে আসলে আপনি কি ভূমিকা পালন করতে পারেন এ বিষয়টি নিয়ে যদি আপনি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আসলে আমাদের মধ্যে বাল্যবিবাহ প্রতি উত্তরেই আমাদের সমাধান এবং আমাদের এই বলতে হবে যে কেন আসলেই আমরা বাল্যবিবাহ এখনও পরিচালিত। আমরা আমাদের পূর্বপুরুষ আসছিল 1790 সনের দিকে ভারত রাশি থেকে এই অঞ্চলে আসে, তো সুন্দরবন কাটার জন্যে। তো সুন্দরবন কাটার জন্যে আসার পরে সুন্দরবন কাটলো, বসবাসের উপযোগী এবং ফসল ফলানোর জায়গা তৈরি করলো। করার পরে তখন কিন্তু আমাদের একটা নিয়ম ছিল বাল্যবিবাহের। বাল্যবিবাহের নিয়মটা এইরকমই, যদি আমার স্ত্রীর পেটে বাচ্চা থাকে আর তার সমবয়স্কের আরেক গ্রাম কিংবা নিজের গ্রামের যদি বাচ্চা থাকে, তার পেটে বাচ্চা থাকে, তার স্ত্রীর পেটে বাচ্চা থাকে, তখন আমাদের কিন্তু এই রকমই ছিল যে আমরা আসলে আমার যদি ছেলে হয়, তোমার যদি মেয়ে হয় তো তোমার মেয়ের সাথে আমার ছেলের কিন্তু বিয়ে দেবো। এ অনেক আগের পরিচালিত। তো এটা এই বাল্যবিবাহ এই বিষয়টা আমাদের অনেক আগে থেকে ছিল। তো তখনই আবার আমরা এই অঞ্চলে যদিও আমরা জঙ্গল কেটে ফসল ফলানোর জায়গা তৈরি করেছি, তখন কিন্তু আমাদের এইরকম একটা নিয়ম ছিল যে আমাদের যতটুকু জায়গা আমরা ফসল ফলাতে পারবো ততটুকুই আমাদের। এখনও পর্যন্ত সেই জায়গাগুলো অন্যের হাতে চলে গেছে, তার প্রমাণও আছে। এখন বিষয় হচ্ছে যে ওই সময় থেকে আমাদের বাল্যবিবাহ পরিচালিত ছিল। পরক্ষণে যখন আমরা যত আমাদের প্রজন্ম পূর্বপুরুষদের রেখে প্রজন্ম এগোচ্ছি, তত বাল্যবিবাহ একটা সমাজের কঠিন ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। কারণ ওই সময় আমাদের যে পূর্বপুরুষরা ছিল তাদের কিন্তু ডাক্তারের কোনো ওষুধ লাগতো না, কারণ নিজেরাই ডাক্তার। কোন গাছের কোন প্রতিক্রিয়া তখন কিন্তু আমাদের নিজেদের ভিতরে আমরা এগুলো করতাম। তো আমাদের তখন কিন্তু এই সমস্যাটা ছিল না যে আসলে বাল্যবিবাহ সমাজের একটা কঠিন ব্যাধি হয়ে দাঁড়াবে, এরকম চিন্তাভাবনা ছিল না। তো এইগুলো দূর করতে আমাদের অনেক সময় লাগবে। আর সেজন্যই 2003 সাল থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকার এই সুন্দরবনের কোল ঘেঁষে যে সমস্ত আদিবাসী মুন্ডা বসবাস রয়েছে, এরা হচ্ছে এদের একটা ছোট্ট সংগঠন তৈরি হয় মুন্ডা সংগঠন নামে। তো এই মুন্ডা সংগঠনের মাধ্যমে 2003 সালে আমরা কিন্তু এই বাল্যবিবাহের প্রতিরোধ কমিটি গড়ে তুলি। তো সেই প্রতিরোধ কমিটির আমি একজন সভাপতি। তো 2010 কিংবা 12 দিকে এসে আমরা কিন্তু মেম্বার সাহেব উপস্থিত আছেন, পাশেই এক বাল্যবিবাহ প্রতিরোধ করতেই আমরা সেই কমিটির লোকজন সহ মের খেয়ে গেছি এখান থেকে। মানে কেন আমরা এই বিয়ে দিতে দেব না, কারণ তখন অন্য অন্য যে জাতিগোষ্ঠীরা আছে তখনই কিন্তু এই আদিবাসীদের সাপোর্টে কেন ওর মেয়েটা তোমরা বিয়ে বন্ধ করতেছ। এভাবে আমরা সহ আমাদের যে ভাই বোনেরা আমরা একই সংগঠনে ছিলাম, আমরা কিন্তু অনেক জায়গায় মার খেয়েছি। তো এখন আমাদের সময় আসছে আমরা প্রতিরোধ যদি আমরা না করি তাহলে সমাজের যে ছেলেমেয়েরা শিক্ষিত হবে এবং আর্থিক স্বাবলম্বী হবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের কঠিনভাবে চলে আসছে। তো এখন আমরা যে জায়গাগুলো জঙ্গল কেটে
ফসল ফলানোর জায়গা তৈরি করলাম, এখন আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করব, এখন নেই আমাদের কাছে কোনো অর্থ। আমরা টোটালি শ্যামনগরের 450টি পরিবার সকলেই কিন্তু ভূমিহীন। কিছু কিছু জায়গায় তাদের রেকর্ডীয় সম্পত্তি আছে, সেখানে মার্ডার হচ্ছে, নাইলে তারা জোরপূর্বক উচ্ছেদ হচ্ছে। এইটা আমরা কিন্তু কোনো সরকারের আমলে সহযোগিতা পাইনি, শুধুমাত্র সেই রাঁচি থেকে এনে এই অঞ্চলে ব্যবহার করেই আমাদের ছেড়ে দিয়েছে। আজকের বাল্যবিবাহটা আমাদের নিজেদের ব্যাপার, আমাদের প্রতিরোধ করতে হবে। তো সেজন্যই আমরা 2003 সাল থেকে আমাদের এই প্রতিরোধ কমিটি এখনও পর্যন্ত চলমান। বিশেষ করে আমরাও চাই, আমার একটি ছেলে আর 2টি মেয়ে, তারা কিন্তু তারা এখনও লেখাপড়া করছে। একজন মাস্টার্স পাস করছে, ফাইনাল পরীক্ষা দিয়েছে, বড় মেয়েটা অনার্সে, ছোট মেয়েটা হচ্ছে ওই অর্চনা। তো বিষয় হচ্ছে, আমি যখন 2003 সাল থেকে এই অঞ্চলে আদিবাসী মুন্ডাদের নেতৃত্ব জায়গায় যখন আমি চলে আসলাম, তখন থেকে কিন্তু এই চিন্তা চেতনা আমার মাথায় ছিল। তো আমি যে গ্রামটা বসবাস করি, তো আমার ছেলে মেয়েদেরকে দেখে অন্যের ছেলে মেয়েরাও কিন্তু তারা কম বয়সে তারা বিয়ে দেয়নি, আর তারাও এখনও লেখাপড়া করছে। তো আমি ধন্যবাদ জানাবো নলতা রেডিও যুক্তিযুক্ত কে, যে আসলেই এই ধরনের একটা অনুষ্ঠানে এনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যেই। আর সাথেই আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা ম্যাডামও আছেন, ইউপি সদস্যও আছেন। তো বিষয় হচ্ছে যে আমরা ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে এখন আমাদের এই মেয়েদেরকে বিয়ে দিতে হবে, এই সময়টা এখন আর নেই। যেটা কিন্তু সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা অনেক আগে থেকেই এই প্রকল্প হাতে নিয়েছে। এখন বর্তমান আমাদের 5টা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে আদিবাসী মুন্ডাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যই 5টা অপশান আমাদের আছে। তার ভিতরেই কিন্তু ভাইরডে, যেটা এই যে তারারিপুর, মুন্ডাপাড়া, মানিকখালী, কালিঞ্চি, এই ধরনের, তার ভিতরেই কিন্তু আমাদের এই বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়টুকু আমরা রেখেছি। আর বাকিটুকু হচ্ছে যে দুর্যোগকালীন সময় যা যা কিছু করার দরকার। তো আমরা এগুলো আমাদের সংগঠন সহ প্রত্যেকটা শ্যামনগর উপজেলায় 18টি গ্রামে আমাদের এই মুন্ডা বসবাস করে। তো 18টা গ্রামেই আমরা কিন্তু এই মেসেজগুলো দিচ্ছি যে আসলেই একটা জাতি যদি শিক্ষিত না হয়, তাহলে সমাজ শিক্ষিত হবে না, সমাজ উন্নয়ন হবে না, অর্থ স্বাবলম্বী হবে না। আমরা সব বিষয়ে এই সংগঠনের মাধ্যমেই কিন্তু আমরা তাদেরকে আমরা বলতেছি। তো ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি গোপাল চন্দ্র মুন্ডা, মুন্ডা আদিবাসী দলগোষ্ঠীর দলনেতা। আমরা আসলে তার কাছ থেকে জানতে পারলাম যে আসলে বাল্যবিবাহ বন্ধে বিশেষ করে মুন্ডা আদিবাসী সংগঠন বিশেষ করে এবং তাদের যে দলনেতা, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ তারা নিচ্ছে এবং বিশেষ করে বাল্যবিবাহ বন্ধে তারাও নিজেরাও আসলে উদ্যোগ গ্রহণ করেছে এবং তারাও সচেতন হচ্ছে এবং সচেতন করছেন। তো আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। সবশেষে আমার কাছে বিশেষ করে এবারে 6 নম্বর যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি যেহেতু ম্যাডামও অনেক ব্যস্ততার মধ্যে আছে এবং আমাদের অন্যান্য অতিথি মহোদয় তারাও কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছেন। তো সংক্ষেপে যদি আমরা আসলে আলোচনার জায়গা থেকে যদি আমরা সংক্ষেপে একটু আলোচনা করি, তো এ পর্যায়ে 6 নম্বর প্রশ্নটি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রেডিও নর্তকে যুক্তিযুক্ত প্রোগ্রামে আমার প্রশ্ন উপস্থাপন করার জন্য। আমি প্রিয়তোষ মুন্ডা, ইউথ লিডার। আমি সম্মানিত মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়ের কাছে জানতে চাই যে বাল্যবিবাহ বন্ধে স্থানীয় এনজিও সংগঠনগুলো কী ধরনের ভূমিকা পালন করতে পারে এবং শ্যামনগর উপজেলায় বাল্যবিবাহ নিয়ে কাজ করেছে এমন কোনো এনজিও সংগঠন আছে কিনা? ধন্যবাদ। আমি ম্যাডামের জ্ঞাতার্থে প্রশ্নটি আবারও বলছি যে বাল্যবিবাহ বন্ধে আসলে এনজিও সংগঠনগুলি তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং বিশেষ করে এই শ্যামনগর উপজেলায় যেহেতু এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের বসবাস, তো এই এলাকায় কোনো সংগঠন আছে কি না এবং তারা এই বাল্যবিবাহ বন্ধে কোনো ভূমিকা পালন করছে কি না বা করতে পারে কি না, যদি এ বিষয়ে আপনি সংক্ষেপে বলেন। সুশীলনকে চিনেন? সুশীলন কি কাজ করে বাল্যবিবাহ নিয়ে?
সুশীলন কাজ করে, হ্যাঁ এখনও কাজ করছে। সুশীলন এখনও কাজ করছে। সুশীলনের বর্তমান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হচ্ছেন দীপালি রানী। দিদি খুবই ভালো মানুষ, অমায়িক একটা মানুষ, কিন্তু কাজের জায়গায় হচ্ছে উনি খুবই ফর্মুলা মেনটেন করে কাজ করে। চিনে থাকবেন হয়তো অনেকেই। আমার কাছে মনে হয় আমি সুশীলনকেই জানি, কারণ সুশীলনের সাথে আমার কথাবার্তা যোগাযোগ মোটামুটি ভালো। যেটা আপনার শেষ প্রশ্ন ছিল যে কেউ লোকাল এনজিও আছে কিনা যারা বাল্যবিবাহ নিয়ে কাজ করে। পাশাপাশি সুশীলন কিছুদিন আগেও সিএমপিসি মিটিং, যেটা চাইল্ড ম্যারেজ প্রোটেকশনের জন্য মিটিংও করছে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের সাথে। তো বর্তমান সময়ে চাইল্ড ম্যারেজ প্রিভেনশনটা হচ্ছে একটা হট টপিক বলা যায়। সবাই এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলছে, আলোচনা করছে, উপজেলাতেও মিটিং হচ্ছে এটা নিয়ে। তো আই হোপ আপনার প্রশ্নের লাস্ট প্রশ্নের অ্যান্সার এটা ছিল, এটা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আপনার ছিল সেটা হলো যে লোকাল এনজিওগুলো কীভাবে হেল্প করতে পারে, তাই না, চাইল্ড ম্যারেজ প্রোটেকশনের জন্য, প্রিভেনশনের জন্য, সরি। তো আমার কাছে যেটা মনে হয়, আমরা অফিসে যারা আছি, কর্মকর্তা যারা আছি বা অফিসের স্টাফ যারা আছি, আমাদের ফিল্ডে মুভমেন্ট কিন্তু খুবই কম। সেই জায়গা থেকে লোকাল এনজিও যারা আছে, আমি সুশীলনকে দেখছি প্রায় প্রত্যেকটা ইউনিয়নে তাদের অফিস আছে, কাজ করছে, প্লাস অন্যান্য নবলোক আছে, ব্রাক আছে, তারাও যদি এটা নিয়ে কাজ করে, লোকালভাবে কাজ করতে হবে। কারণ চাইল্ড ম্যারেজটা ঘটার আগেও কিছু ঘটনা ঘটে, বাল্যবিবাহ হওয়ার আগেও কিছু ঘটনা ঘটে, ওই ফ্যামিলিতে কিছু সমস্যা চলে, ওই ফ্যামিলির আশেপাশের মানুষজনের সাথেও যদি একটু মেশা যায় তাহলেও জানা যায় যে ওই পরিবারে কিছু একটা ঘটতে যাচ্ছে। এটা কি আপনি বারবার যখন একটা বাড়িতে প্রবলেম হচ্ছে বলে মুভ করবেন, তখন তারাও কিন্তু বুঝতে পারবে যে আপনি তার বাসায় যাচ্ছেন, কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় যে অফিস থেকে তো আমরা ডে টু ডে মুভ করতে পারি না একটা সমস্যা প্রবণ একটা জায়গায়। সেই জায়গা থেকে লোকাল এনজিও যারা আছে তাদের, বিশেষ করে ইউনিয়ন ওয়াইজ যদি তাদের অফিস থাকে, তারা যদি একটু অ্যাক্টিভ থাকে, প্লাস আমাদের যারা ইউপি সদস্য আছেন, ইউপি সচিব আছেন আমাদের, প্লাস আমাদের গ্রাম পুলিশ ভাই যারা আছেন, তারা যখন প্রচুর ফিল্ডে মুভ করে, গ্রাম পুলিশ ভাই যারা আছেন আমাদের, তারা কিন্তু অনেক বেশি ফিল্ডে মুভ করে। প্লাস আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই তো ইউপি মেম্বার আছেন, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য। সো তাদের কাছেও যদি কোনোভাবে খবরটা আসে, তারা তো অবশ্যই স্টেপ নেয়, গভর্নমেন্ট থেকে তারা স্টেপটা নিচ্ছে। ইউপি সদস্যরা স্টেপ নিলে গভর্নমেন্ট ওয়াইজ নিবে না, সরকারিভাবে নিবে। লোকাল এনজিওর কাছেও যদি কোনোভাবে দেখা যায় যে ওরা তো একটু বেশি দ্রুত স্টেপ নেয়, লোকাল এনজিওগুলো বেশি অ্যাক্টিভ থাকে, আমাদের পর্যন্ত আসতে প্রসেসিংয়েও হয়তো অনেকটা সময় হতে পারে যে লেট হয়, লোকাল এনজিওর কাছে খবরগুলো তো ওরা হচ্ছে সাথে সাথে চলে যায়, কাজ করতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমরা এখানে তো, আমি আছি অফিস থেকে, মহিলা বিষয়ক অফিস থেকে, ভাই আছেন ইউনিয়ন পরিষদ থেকে, আমাদের গ্রাম পুলিশ ভাই আছেন, আমরা সবাই অ্যাকনলেজ করলাম, বিষয়টা জানলাম। এখন আমরা লোকাল এনজিও যারা আছে যাতায়াতের পথে, চলাচলের পথে, আমরা এই বিষয়টা মাথা থেকে আমরা ভুলে যাব না, মনে রাখবো। তাদেরকে দেখা হলে আমরা জানাবো যে ভাই এরকম একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আপনারা একটু তৎপর থাকবেন, এলাকায় কোনো সমস্যা হলে আপনারা স্টেপ নেবেন। বা লোকাল এনজিওগুলোও জানে যে ওরা আমাদেরকেই জানাবে, দিন শেষে ওদেরকেও আপনারা জানালে ওরা আমাদেরকে জানাবে, আমরা স্টেপ নিব। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার কথা, যে সকলকে, প্রত্যেক জায়গায় যে ফোকাল পার্সনগুলো আছে, রেসপন্ডেন্ট যারা আছে, অফিসে অফিস কর্মকর্তা বা কর্মচারী যারা আছে, লোকালভাবে যারা আমাদের ইউপি সদস্য আছে, ইউপি চেয়ারম্যান আছে, গ্রাম পুলিশ আছে, পাশাপাশি লোকাল এনজিওগুলোতে যে স্টাফরা আছে, সবাই যদি একসঙ্গে আমরা তৎপর থাকি, আমার কাছে মনে হয় যদি কোনো কেস আমাদের কাছে আসে, আমরা সেটা সলভ করতে পারবো। আর না আসলে সেই ক্ষেত্রে তো জোরাজুরি ভাই ওইভাবে সম্ভব না, কারণ একটা পরিবারের মধ্যে ঢুকে কলহ বিবাদ করাটাও তো সম্ভব না। কিন্তু যদি আমাদের কাছ থেকে হেল্প চাই, আমরা সবসময় আছি। এটাই হচ্ছে আমার বলা ছিল। মানে প্রত্যেকেই সচেতন হতে হবে, ঘরে ঘরে সচেতন হতে হবে, বাইরেও সচেতন হতে হবে। পাশাপাশি একটা কথা একটু মনে রাখতে হবে, যে ভিকটিম, তাকে ভয়েস রেজ করতে হবে। সে যদি বলে যে না হয় নাই, তখন আমাদের জন্য বিষয়টা অনেক টাফ হয়ে যায়, তখন আমরা সরাসরি পানিশমেন্টের দিকেই চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ম্যাডাম সংক্ষেপে আলোচনা করেছে। আসলে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে দীর্ঘ একটা সময় আমরা চলে এসেছি, অনেক বিষয়বস্তু আসলে উঠে আসছে। তো একেবারে সবশেষে 7 নাম্বার যে প্রশ্নটি যার কাছে আছে, 7 নাম্বার প্রশ্নটি করার জন্য আসলে আপনাকে অনুরোধ জানাচ্ছি, এবং বিশেষ করে 7 নাম্বার প্রশ্নটি সম্পর্কে ম্যাডামকে আসলে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক অফিসে কর্মরত সাবরিনা ম্যাডাম মহোদয়, আপনার কাছে আমি জানতে চাই, আমি ইন্দ্রজিৎ মুন্ডা, আমি আপনার কাছে জানতে চাই বাল্যবিবাহ বন্ধে কীভাবে জনসচেতনতা বৃদ্ধি করা যায়। ধন্যবাদ। আচ্ছা, জনসচেতনতা বৃদ্ধি করতে গেলে কি জনগণকে একত্র হতে হবে, তাই না?
সেই ক্ষেত্রে ভাই অলরেডি বলছিলেন যে উঠান বৈঠক আমার কাছে হচ্ছে যে একটা বেস্ট অপশন, উঠান বৈঠক হতে পারে। পাশাপাশি আমাদের আরেকজন আমাদের ইউপি সদস্য ভাই বলছিলেন যে প্রত্যেকটা মুন্ডা কমিটিতে যে হতে পারে যে 6 মাসে একটা মিটিং হতে পারে, বাৎসরিক একটা মিটিং যদি আমরা করতে পারি, এটাও হতে পারে। সমস্যাটা শুধু মুন্ডাদের না, মুন্ডা ফ্যামিলির না, সমস্যাটা পুরো বাঙালির, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যদি কম্বাইন্ডে আমরা কোনো মানে একত্রে যদি মিটিং করতে পারি, সেটা মিটিং বলতে কি সেশন নিতে হবে, তাই না? সেশন নিতে গেলেও কিন্তু আবার একটা ব্যাপার আছে যে সেশনটা কে নিবে, সেশনটা নিবে কে, সেটাও একটা ব্যাপার। প্লাস কারা কারা পরিচালনা করবে, প্রশ্ন করে চলে গেছে। ঠিক আছে, তো আমার কাছে যেটা মনে হয় এটার জন্য একটা ফর্মুলাও মেনটেন করতে হবে বা একটা মডিউল বইও তৈরি করতে হবে। যে প্রশ্নটা করছে তার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যদি এই সমস্যার সমাধানটা আমরা চাই, সেই ক্ষেত্রে আমাদের কথা বলতে হবে। যে নির্ধারিত কর্মকর্তা আছে আমাদের ভাই উপজেলাতে মনে হয় ওআইসি একজন অফিসার আছেন না, স্যারের সাথে উনি মনে হয় এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো সেশন পরিচালনা করতে চান, সেশন এক নম্বর হচ্ছে যে কারা নিবে সেশনটা, 2 নম্বরে হচ্ছে যে সেশন পরিচালনা কে করবে, 3 নম্বর আপনার একটা মডিউল বা ম্যাটেরিয়ালস লাগবে, ঠিক আছে? যদি আপনি জনসচেতনতা তৈরি করতে চান, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় উঠান বৈঠক বা সবাই মিলে একত্রে বসে আলাপ আলোচনা করার কোনো অপশন নাই, অন্য কোনো অপশন নাই, ঠিক আছে? তো এই উঠান বৈঠক হইতে পারে, প্লাস কমিউনিটি ডায়ালগ বলে কিছু আছে, ওটাও হইতে পারে। পথনাট্য বা যে নাটকগুলো আছে, নিজেদের মুন্ডা ফ্যামিলির বাচ্চা কাচ্চা মিলে নাটকগুলো করলো, নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করলো, এটাও হইতে পারে। আবার যদি কোনো অর্গানাইজেশন ডোর টু ডোর ভিজিট করে, আমি বললাম না অবলোকের কথা, তারা যদি ডোর টু ডোর ভিজিট মানে কি প্রত্যেকটা বাড়ি বাড়ি যে ভিজিট করে যদি কথা বলে, এটাও হইতে পারে। আরেকটা হইতে পারে যে স্কুল পর্যায়ে যে যদি কথা বলা যায়, স্কুল ক্যাম্পেইনগুলো যদি করা যায়, ঠিক আছে? স্কুল আমার ক্যাম্পেইন করতে গেলেও একটা ফাইন্যান্স লাগতে পারে, সেই ক্ষেত্রে হইতে পারে যে আমার টিচাররাও যদি মোটিভেট করে, টিচাররাও যখন প্যারেন্টস আর টিচার মিটিং হয় না, বাবা মাকে ডেকে নিয়ে আসে, টিচাররা কি রেজাল্ট খারাপ হলেই খালি বাপ মাকে ডাকে, আর ডাকে না। তো একটু অন্যান্য সময় ডাকলো, কারণ টিচাররা ডাকলে বাবা মা আসতে বাধ্য, ওই একটা জায়গায় বাবা মা যেতে বাধ্য, অন্য কোথাও না হলেও। এই জন্য আমার কাছে মনে হয় প্রাইমারি স্কুল, বিশেষ করে প্রাইমারিতেও তো অনেক বাচ্চারা পড়াশোনা করে, ক্লাস 5-এর হতে পারে, তাদের বাবা মাকে ডাকলো, হাই স্কুল লেভেলের বাবা মাদেরকে ডেকে যদি একত্রে প্যারেন্ট টিচার মিটিংটা করে সেই সময় প্যারেন্টদেরকে তারা মোটিভেট করতে পারে, এটাও হতে পারে। অনেকগুলো আছে প্রসেস, কিন্তু আমরা কোনটা ইমপ্লিমেন্ট করব কমিউনিটি পর্যায়ে বসে সবাই মিলে সিদ্ধান্ত নিলে আমার কাছে মনে হয় ভালো হয়। আর যদি এই ক্ষেত্রে মহিলা বিষয়ক অফিস থেকে কোনো হেল্প লাগে, সাপোর্ট লাগে, আমি তো অবশ্যই স্যারের সাথে যে কথা বলবো, স্যার চলে আসলেই। পাশাপাশি আমি না থাকলেও আপনাদের তরফ থেকে কেউ যদি যায়, ইয়ুথ লিডার যারা, এটা তো মনে হয় রেডিও চ্যানেলের ইয়ুথ লিডার না, আপনারা কি কোনো স্টেপ নিতে পারেন এই ক্ষেত্রে? জি অবশ্যই। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে একটু আমাদের সাথে যদি যে কথা বলেন যে কি কি হেল্প বা সাপোর্ট লাগবে, এইটুকু যখন আমাদেরকে জানাবেন তখন আপনাদেরকে আমরা জানাইতে পারবো। কিন্তু যদি বলেন যে ম্যাডাম এই সমস্যা হচ্ছে, এখন কি করা যায়, তখন আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, ফিল্ডে এসে ইনভেস্টিগেট করতে হবে, তারপর যে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আমি চাচ্ছি সিদ্ধান্তটা আপনারাই দেন যে ম্যাডাম এই হচ্ছে সমস্যা, আমরা সমাধান এইটা চিন্তা করছি, আমাদের ম্যাটেরিয়ালস এইগুলো লাগবে, ঠিক আছে? ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে, বিশেষ করে বাল্যবিবাহ বন্ধে সর্বশেষ যে আসলে যে মতামতগুলো, যে অভিব্যক্তিগুলো আসলে উনি তুলে ধরেছেন, এই বাল্যবিবাহ বন্ধ কিন্তু আসলে কারোর একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের এবং সব সেক্টরে যারা দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, হতে পারে একজন শিক্ষক, হতে পারে একজন ছাত্র, হতে পারে একজন সমাজসেবী, হতে পারে একজন ডাক্তার, হতে পারে আরও অন্যান্য দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিবর্গ, সকলেই মিলে কিন্তু সম্ভব এই বাল্যবিবাহ বন্ধ করা। এটি কিন্তু কখনো কারো একার পক্ষে সম্ভব নয়। তো ম্যাডাম অনেক অনেক সুন্দর আলোচনার মাধ্যমে অনেক তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে অভিজ্ঞতার আলোকে অনেক তথ্য উপস্থাপন করেছেন, এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটিতে ম্যাডাম বিশেষ করে আমাদের অত্যন্ত মূল্যবান সময়টা দিয়েছেন, এবং আমাদের সাথে যারা আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা আমাদের সাথে ছিলেন, সাবরিন সুলতানা, সিনিয়র কনসালটেন্ট, মহিলা বিষয়ক অধিদপ্তর, কালীগঞ্জ, বিশেষ করে শ্যামনগর উপজেলা। আমাদের সাথে ছিলেন আব্দুল সালাম, ইউপি মেম্বার, এবং গোপাল চন্দ্র মুন্ডা, আদিবাসী দলনেতা। তো আপনাদেরকে রেডিও নলতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথা বলতে বলতে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে আমরা চলে এসেছি। এবার বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে একটি কথা বলি যে
আজকের এই ডায়ালগ সেশন অর্থাৎ যুক্তিযুক্ত অনুষ্ঠানটি কিন্তু পরিবেশিত হলো প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেন ল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া, এবং এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়, এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 99.2।